দেখো, তুমি উল্টাপাল্টা সবকিছু ভাবছো। এসব কিছুই হবে না। আমি তোমাকে ঠিক নিজে করে নিতে পারবো। তুমি শুধু একটু আমার উপর বিশ্বাস রাখো। একটাবার আমাকে ভালোবেসে দেখো, সব ঠিক হয়ে যাবে। ঈশান বুঝতে পারলো এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ হবে না, তাই ওকে জোর করে রুম থেকে বের করে দিয়ে তারপর রুমে দরজাটা লাগিয়ে দিল। কল্পনা বেশ কিছুক্ষণ ওকে ডাকলো, তারপরে যখন শুনলো না, কল্পনা কান্না করতে করতে রুমে চলে গেল। ঈশান সারাটা দুপুর আর রুম থেকে বেরোলো না। ভাবি বিকেলে কল্পনাকে নিয়ে ঘুরতে যেতে বললো, তখনও যেতে চাইছিল না, কিন্তু ভাবি কথাটা আবার ফেলতেও পারছিল না। কল্পনা মনটি খারাপ হয়ে যাবে ভেবে ঈশানা ওকে নিয়ে বের হলো। তারপর নদীর পাড়ে গিয়ে অনেকক্ষণ ওর সাথে ঘোরাঘুরি করলো। কল্পনা সারাটা সময় জুড়ে ঈশানের হাত ধরে ওর হাতটা জড়িয়ে ধরে রেখেছে, কিন্তু বারবার ঈশান ওকে হাত ধরতে বারণ করছিল, কিন্তু সবার সামনে সিন ক্রিয়েট হবে ভেবে তেমন কোনো কথা বলছিল না। ওরা সন্ধ্যার দিকে বাসায় চলে আসে, আর কল্পনা বারবার বলছিল একটাবার ওকে মেনে নেওয়ার জন্য, কিন্তু ঈশান কিছুতেই ওকে মেনে নেবে না আর ভালোবাসবে না। কিন্তু এখন ঈশান কেমন যেন ওর কাছে আসলে ওর প্রতি একটা দুর্বলতা কাজ করে, তাই ওকে কোনো কাজই বারণ করতে পারে না। আজকে 2টা মাস যাবৎ কল্পনা ওর সাথে এরকম দুষ্টুমি করছে আর ওর ভালোবাসা প্রকাশ করতে চাইছে, আর ঈশান ওকে বারবার দূরে সরিয়ে দিতে চাইছে। এটাই স্বাভাবিক, একটি মেয়ে বারবার এরকম করলে তার উপর দুর্বল হওয়াটাই স্বাভাবিক। তো রাতে খাওয়া দাওয়া করে ঈশান রুমে দরজাটা যখন লাগাতে যাবে, হঠাৎ করে তখন কল্পনা এসে রুমে দরজাটা লাগিয়ে দিয়ে তারপর ওকে বিছানায় ফেলে ওর বুকের উপর উঠে যায়। সাথে সাথে ঈশান হতভম্ব হয়ে যায়। কল্পনার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে বলতে শুরু করে, প্লিজ ঈশান, একটাবার আমাকে মেনে নাও। আমি বুঝতে পারছি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু কেন মেনে নিতে চাইছো না বলো তো? একটু আমাকে আদর করে দাও না বাবু। আপনি কেন বারবার এরকম পাগলামি করছেন? দেখুন, এখন অনেক রাত হয়ে গেছে। এই অবস্থায় আমাদের এখানে কেউ দেখে নিলে সেটা খুব বাজে হয়ে যাবে বিষয়টা। তাই প্লিজ আপনি এখান থেকে চলে যান। হবে না, কিছু হবে না। ওই জন্যই তো রুমের দরজাটা আটকে দিয়ে আসলাম। এখন তুমি আমি যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু আমি সেটা করব না। তুমি স্ব ইচ্ছে করতে চাইলে করতে পারো। আপনি কী সব বাজে কথা বলছেন? আমি ওরকম ছেলে না। আপনি এখনই আমার রুম থেকে বেরিয়ে যান, নাহলে কিন্তু আমি বিষয়টা ভাবিকে বলতে বাধ্য হব। বলো, তুমি বলতে পারলে আমিও বলবো। আপনি আবার কি বলবেন? আমি বলবো তোমার আমার রিলেশন অনেক আগে থেকেই চলছে, ঠিক ভাইয়ার বিয়ের আগে থেকেই। আর একটা মাস তো পার হয়ে গেছে। তাই এখন আমি যদি বলি আমি প্রেগনেন্ট আর তোমার বেবিটা আমার পেটে, তাহলে খুব সহজেই আপু সেটা বিশ্বাস করে নেবে। সেটাকে বলবো, তাহলে কি খুব বেশি ভালো হবে বলো? কী সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার সাথে আমি রিলেশনই বা কবে করলাম? আর আমাদের মাঝে ওইসবই বা কবে হলো? হয়নি, কিন্তু হতে কতক্ষণ? আর তাছাড়া এটা বললে ওদের বিশ্বাস করতে খুব বেশি কষ্ট হবে না। এখন ভালোই ভালোই বলছি, আমাকে একটু বুকের সাথে শক্ত করে চেপে ধরো। আমি রুমের দরজাটা আটকে দিয়ে এসেছি, কেউ টের পাবে না। তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। আপনি কি পাগল নাকি আপনার মাথা খারাপ? এখনই আমাকে ছেড়ে দিয়ে যান এখান থেকে। কল্পনা তারপর ঈশানের কথা শুনছিল না। ঈশান বারবার ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এক পর্যায়ে কল্পনা যখন খুব বেশি পাগলামি করছিল, তখন ঈশান আর উপায় না পেয়ে ঠাস করে কল্পনার গালে একটি থাপ্পড় মেরে দেয়। ঈশান এমনটা করতে পারে কল্পনা সেটা স্বপ্নেও ভাবতে পারেনি। ও ভেবেছিল ঈশান ওকে সত্যি ভালোবাসে, কিন্তু বুঝতে পারেনি ঈশান ওর গায়ে হাত তুলবে। ঈশানের কাজে কল্পনা হতভম্ব হয়ে যায় আর ওকে ছেড়ে দিয়ে বলে, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম আপনাকে। সেই তখন থেকে আমি বলছি আপনি রুম থেকে বেরিয়ে যান। এটা ভাইয়া ভাবি বা আব্বু দেখলে অনেক বেশি খারাপ হয়ে যাবে, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনছেন না। কেন এরকম করছেন বলুন তো? আপনি কি চান না আমি এই বাসায় থাকি? সবাই আমাকে ভুল বুঝে এই বাসা থেকে বের করে দিক। আপনি যদি সেটাই চান তাহলে বলুন, আমি এমনিতেই বেরিয়ে যাচ্ছি। তারপরে এরকম নাটক করবেন না। আমার ভালোবাসাটাকে তোমার কাছে নাটক মনে হচ্ছে? ঈশান, আমি হয়তো তোমাকে প্রথম দেখাতেই রিলেশনের জন্য প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু দেখো, তখন ভালো না বাসলে আমি এখন তোমাকে অনেক বেশি ভালোবাসি। একটাবার আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে দেখো। আমি কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। সব কষ্ট আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিব। আর আমাদের মাঝে কেউ দেওয়াল হয়ে দাঁড়াবে না, বিশ্বাস করো। বুঝতে পারছি, আপনার সাথে কথা বলে কোনো লাভ হবে না। ঈশান কথাটি বলে কল্পনার হাত ধরে টানতে টানতে ওকে রুম থেকে বের করে দিয়ে তারপর দরজাটা আটকে দিল। কল্পনা ঈশানের রুমের সামনে দাঁড়িয়ে কান্না করতে লাগলো।
আর ঈশান বিছানায় শুয়ে পড়ল আর ভাবতে লাগলো এই মেয়েটি হয়তো কখনোই শুধরাবে না। অন্যদিকে কল্পনা কান্না করতে করতে নিজের রুমে চলে যায়, তারপর গিয়ে দরজাটা আটকে দিয়ে বালিশে মুখ গুজে কান্না করতে লাগলো আর ভাবলো, ঈশান, তুমি শুধু আমার ভালোবাসাটাই দেখেছো, কিন্তু আমার রাগটা দেখোনি। আমি তোমাকে ভালোবাসি বলে আমার রাগটা কখনো দেখাইনি, কিন্তু এখন থেকে সেটাই দেখবে। তোমাকে ভালোবাসতে পেরেছি তখন তোমার উপর অধিকার দেখাতেও পারবো। আর কি করে তোমাকে নিজের করে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি আমার রাগ সম্পর্কে কিছু জানো না। আমি একবার যেটা চাই সেটাই পাই, যদি না পাই তাহলে নিজের কোনো ক্ষতি করে দিব। আর তুমি তো আমার লাইফের সবচেয়ে বড় চাওয়া, সেটাকে না পেলে আমি নিজেকে শেষ করে দিব। কিন্তু নিজেকে তো শেষ করে দিয়ে তোমাকে হারিয়ে ফেলবো, তার থেকে তোমাকে পাওয়ার চেষ্টাটাই করব। যেভাবে তোমাকে পেতে হয় আমি সেভাবেই তোমাকে চাই। আমি বুঝতে পেরেছি তুমি এইভাবে আমার ভালোবাসায় সাড়া দেবে না, তাই তো আমি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করব। কল্পনা অর্ধেক রাত অব্দি ভাবতে লাগলো কি করবে, কিন্তু ভেবে কিছুই পাচ্ছিল না। একটা সময় বেশ বড়সড় ধরনের একটি প্ল্যান ওর মাথায় আসলো। সবটা ভেবেও একটা মুচকি হাসি দিয়ে ভাবলো কাল সকালে প্ল্যানটা কাজে লাগাবে। তো পরদিন ছুটির দিন তাই ঈশান ঘুমিয়ে পড়ল, তারপর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুমটা ভাঙতেই ও উঠে কিছুক্ষণ ভাই আর আব্বুর সাথে কথা বলে তারপর নাস্তা করে রুমে চলে আসে। আর যে যার রুমে চলে যায়। ঈশানের বেশ গরম লাগছিল, তাই রুমে এসে শার্টটা খুলে ফেলে। এর মাধ্যমে কল্পনা হঠাৎ করে এসে রুমে ঢুকে পড়ে। তারপর দরজাটা না লাগিয়ে ঈশানের কাছে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, প্লিজ ঈশান, অনেক পাগলামো করেছো, এবার অন্তত আমাকে মেনে নাও। দেখো, তুমি যা চাইবে আমি সেটাতে রাজি আছি। তুমি যদি চাও বিয়ের আগেই আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হবে, তাহলে সেটাই হবে। তুমি যেটা চাও সেটাই হবে। তুমি তাও আমাকে একটু মেনে নাও। দেখো, আমি সবটা দিয়ে রাজি আছি, তাও শুধু তোমাকে চাই। ছি, আপনি এতটা নিজ আর এতটা বাজে ভাবেন আমাকে, আমি সেটা ভাবতেই পারছি না। আমি যদি আপনাকে কখনো ভালোবাসতাম তাহলে এই কথা আপনাকে কখনো বলতাম না, আর এসব করার চিন্তা মাথাতেও আনতাম না। কারণ আমি সব মেয়েদেরকে সম্মান করি। আমার আম্মু আমাকে কখনো শেখায়নি কোনো মেয়েকে অসম্মান করতে। আর আমি বিয়ের আগে এসব করে কারো হক নষ্টও করতে চাই না। প্লিজ আপনি এখান থেকে চলে যান, না হলে আমি কিন্তু আবার বাসা থেকে চলে যাব। ভালো তো তুমি আমাকে অবশ্যই বাসো, সেটা প্রকাশ করতে চাইছো না, কিন্তু আজকে ঠিকই প্রকাশ করতে হবে। কল্পনা কথাটি বলে ঈশানকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওর বুকের উপর উঠে বসে। তারপর ওর হাতগুলো চেপে ধরে আবার সে আগের দিনের মতো। ঈশান ওকে ছাড়ানোর চেষ্টা করলে হঠাৎ করে কল্পনা ওকে জড়িয়ে ধরে। এবার ঈশান নিজের উপর থেকে কল্পনাকে ফেলে দিয়ে উঠতে গেলে কল্পনা ওর গলাটা জড়িয়ে ধরতেই ঈশান ওর উপর পড়ে যায় আর কল্পনা আবার ওকে শক্ত করে জড়িয়ে ধরে। এর মাঝে ভাবি ওদের রুমের সামনে দিয়ে যেতে গেলে হঠাৎ করে এমন কিছু দেখেই উনি দরজার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এবার কল্পনা বলতে শুরু করে, প্লিজ ঈশান, আমাকে একটু নিজের করে নাও। দেখো, আমি তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব। ঈশান কল্পনাকে ছাড়ানোর চেষ্টা করছে আর কল্পনা ওকে ততটাই বেশি শক্ত করে আঁকড়ে ধরেছে। এমন কিছু দেখে আর ভাবি আরো উল্টে ভাবলো ঈশান হয়তো কল্পনাকে জোর করছে উল্টো পাল্টা কিছু করার জন্য। এমন কিছু দেখে ভাবি একটি জোরে সুরে চিৎকার দেয়। ঈশান! কারো চিৎকারের শব্দে এবার কল্পনা আর ঈশান হকচকিয়ে যায়। আর সাথে সাথে কল্পনা ঈশানকে ছেড়ে দিলে ও উঠে দাঁড়ায় আর ভাবি দিকে তাকিয়ে বেশ ভয় পেয়ে যায়। এবার ভাবিকে দেখে ঈশান বলতে শুরু করে, ভাবি প্লিজ বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আসলে কল্পনার বুকের উপর ওনাটা নেই। ভাবি সেটা দেখে বেশ রাগে ভাবে ওর দিকে তেড়ে এসে তারপর ঈশান আর কিছু বলে ওঠার আগে ভাবি ঠাস ঠাস করে ওর গালে দুটি থাপ্পড় মেরে দিল। ভাবি বেশ রাগে কণ্ঠে বলতে লাগলো, শয়তান ছেলে, আমি তোকে নিজের ভাইয়ের মতো ভেবেছিলাম, আর তুই কিনা শেষ পর্যন্ত আমার বোনটার সাথে এসব উল্টাপাল্টা কাজ করতে পারলি। আমি ভাবতাম আমার দেবরের মতো একটা ছেলে হয় না, কিন্তু শেষ পর্যন্ত তুই কিনা আমার বোনের সাথে এমন একটা বাজে কাজ করলি। ভাবি বিশ্বাস করো, আমি এরকম কিছু করিনি। কল্পনা, তুমি দেখেছো ভাবি আমাকে ভুল বুঝছে। প্লিজ বলো তুমি যে তুমি ইচ্ছে করে আমাকে নিজের উপর ফেলে দিয়েছিলে। ও কি বলবে, কি বলবে? হ্যাঁ, তুই যেটা করেছিস সেটাই বলবে। এজন্য তোকে বাসায় ডেকে এনেছিলাম, আমার বোনের ক্ষতি করার জন্য। আমি ভাবতেও পারিনি আমার দেবর কিনা আমার বোনের সাথে এরকম কিছু করবে। ঈশান বারণ করেছে ও তেমন কিছুই করেনি। এই মাঝে ভাবি চিৎকার চেঁচামেচিতে আব্বু আর ভাইয়া ঈশানের রুমের সামনে আসে
আর দেখে কল্পনা একপাশে ভয়ে চুপসে দাঁড়িয়ে আছে আর ঈশান ওর ভাবিকে কি যেন বলছে। ভাই আপু খেয়াল করলো ঈশানের গায়ে কিছুই নেই আর কল্পনার বুকের উপর ওড়না নেই, ওর চুলগুলো এলোমেলো, মুখে ভয়ের ছাপ। এরকম কিছু দেখার সাথে সাথে ভাই আর আপু রুমে ঢুকে যায় আর বলতে শুরু করে, তিথি, কি হয়েছে? তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? ঈশান, তুই তোর ভাবিকে কি বলেছিস? আর কল্পনার এই অবস্থা কেন? তোমার ভাইয়ের কি বলবে? তুমি যা শোনার আমার কাছ থেকে শোনো। তোমার গুণধর ভাই শেষ পর্যন্ত কিনা আমার বোনের দিকে হাত বাড়িয়েছে। দেখো ওর কি অবস্থা। ভাবি কথাটি বলতে সবাই আবার কল্পনার দিকে তাকালো। দেখলো কল্পনা মাথা নিচু করে আছে। এবার কল্পনা কিছু বলতে যাবে তার আগে আব্বু বিষয়টা বুঝতে পারে এসে ঈশানের সামনে দাঁড়ালো। তখনও বলতে লাগলো, আব্বু বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আসলে কল্পনা আমাকে। ঈশান কথাটি শেষ করার আগে আব্বু ঈশানের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল আর বেশ রাগী কণ্ঠে বলতে লাগলো, এই জন্য তোকে আমি এত বড় করেছিলাম। আমার সম্মানটাকে শেষ পর্যন্ত তুই এভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারলি। শেষ পর্যন্ত কিনা একটা মেয়ের সবচেয়ে বড় সম্মান নিয়ে তুই খেললি। আবার বলছিস তোকে বিশ্বাস করতে। কি বিশ্বাস করব তোকে? তোদের এই অবস্থা দেখে বোঝা যাচ্ছে এই মেয়েটার সাথে তুই খুব বাজে কিছু করতে চাইছিলি। কেন এমনটা করলি বল? আমার সম্মানটার কথা একবারও ভাবলি না? তুই বলতে তুই ওকে বিয়ে করতে চাস, তাহলে আমি তোকে ওর সাথে বিয়ে দিতাম। কিন্তু মেয়েটার সাথে এরকম কিছু করার চেষ্টা কেন করলি বল? আব্বু বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করিনি। কল্পনা বেশ ভয় পেয়ে গেছে, তাই কোনো কথা বলতে পারছে না। ও কথা বলছে না দেখে ঈশান ওর দিকে কান্না ভেজে চোখে তাকালো। আর আব্বুর হাতে থাপ্পড় খাওয়ার পর থেকে ঈশান বেশ ভয় পেয়ে গেছে, তাই ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ও কান্না করে করে বলতে লাগলো, কল্পনা, এই কল্পনা, তুমি চুপ করে আছো কেন? তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো, সেই জন্য এরকমটা করতে গিয়েছিলে? হ্যাঁ, ও এখন তোর পক্ষ নিয়েও কথা বলবে। তুই ওর সাথে যেটা করতে গিয়েছিলি সেটা না বলে মিথ্যা বলবে। তুই কি ভেবেছিস আমার বোনটা এতটাই বোকা যে তোর সাথে এসব করতে যাবে? ছি, আমি ভাবতেও পারছি না তোর মতো একটা ছেলের সাথে আমরা এই বাসায় একই ছাদের নিচে থাকি। ইমন, এর পরও কি তুমি চুপ করে থাকবে? ভাবি শেষ কথাটা ইমনকে উদ্দেশ্য করে বলল। এবার ভাইয়া ওদিকে তেড়ে আসছে দেখে তখন কল্পনা ওর আপুর কাছে এসে বলল, আপু। কল্পনা আপু কথাটি বলেই কান্না করে দিল। ঈশানের এরকম কান্নাটাও সহ্য হচ্ছিল না। কল্পনা কান্না করে দিতে তিতির সাথে সাথে ওকে জড়িয়ে ধরলো আর কল্পনা ওর আপুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। কল্পনা হয়তো কিছু বলতে চাইছিল, তার আগে ওর আপুকে জড়িয়ে ধরতে কল্পনা জোরে জোরে কান্না করে দিল। ঈশান অবাকের উপর অবাক হয়ে গেল। ও ভাবতেও পারছে না কল্পনা শেষ পর্যন্ত ওকে এইভাবে এত বড় একটি মিথ্যে অপবাদ দিল। কল্পনার এরকম কান্না দেখে ভাইয়া বেশ রেগে গেল আর তৎক্ষণাৎ কোমর থেকে বেলটা খুলে ঈশানের গায়ে আঘাতের পর আঘাত করতে লাগলো। ঈশান বারবার বলছেও এমনটা করেনি। আর কল্পনা বারবার ওর আপুকে কি যেন একটা বলতে চাইছে, কিন্তু ওর আপু ওকে কোনো কথাই বলতে দিচ্ছে না। ঈশান মার খাচ্ছে আর বলছে, ভাইয়া, আমি এরকম কিচ্ছু করিনি, প্লিজ বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি এমন। কল্পনাই আমার রুমে এসেছিল, তারপর আমাকে। তারপর তোকে এসব করতে বলেছে, তাই তো? এরপরও তোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে? কল্পনা তোর রুমে এসে জোর করেছে এসব করার জন্য? তুই আমাদেরকে সেটা বোঝাতে চাস? তুই এত বড় একটা বাজে কাজ কি করে করতে পারলি? আমি ভাবতেও পারছি না তুই আমার ভাই। ভাবতেও লজ্জা লাগছে যে তোর মতো একটা কোলাঙ্গার ছেলে আমার ভাই। তোর সাথে আমরা একই বাসায় একই ছাদের নিচে থাকি, শেষ পর্যন্ত কিনা তুই আমাদের সম্মানটাকে ডুবালি। একবারও আব্বুর কথা ভাবলি না? তুই কি করে পারলি এমন একটা বাজে কাজ করতে? ইমন ঈশানকে মারতে মারতে ফ্লোরে ফেলে দেয়। তখন ঈশান মারের যন্ত্রণা সহ্য করতে না পেরে ওর ভাইয়ের পাগুলো জড়িয়ে ধরে বলতে শুরু করে, ভাইয়া, ভাইয়া আমাকে আর মেরো না, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, প্লিজ বিশ্বাস করো। হ্যাঁ, তোকে বিশ্বাস করতাম, কিন্তু তুই সেই বিশ্বাসের মর্যাদাটা আজকে রাখিসনি। শেষ পর্যন্ত কিনা আমার শালীর সাথে এসব করলি। তোকে আমি বারবার বারণ করেছিলাম ওর থেকে দূরে থাকতে, আর তুই কিনা ওর দিকে চোখ তুলে তাকালি আর এমন কাজ করলি যেটা আমরা তোর থেকে আশা করিনি। আজকে এর যোগ্য শাস্তি আমি তোকে দেব। ঈশান বারবার সবাইকে বলছিল কিচ্ছু করেনি, কিন্তু ভাইয়া বিশ্বাসই করছিল না। এবার ঈশান আব্বুর পায়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু, আব্বু বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করিনি। তুমি অন্তত তোমার ছেলেকে বিশ্বাস করো। দেখো, আমি এরকম কাজ করতে পারি না আব্বু,
তুমি কল্পনার কাছে জিজ্ঞেস করো, আমি এমন কিচ্ছু করিনি। আব্বু, আব্বু, প্লিজ বিশ্বাস করো। বিশ্বাস? শেষ পর্যন্ত তুই আমার ছেলে হয়ে এমন একটা কাজ করতে পারলি, এটা আবার বিশ্বাস করতে বলছিস? নিজের চোখে তিথি যেটা দেখেছে সেটাকে অবিশ্বাস করতে বলছিস? তুই যে আমার ছেলে সেটা আমার ভাবতেও লজ্জা লাগছে। শেষ পর্যায়ে ঈশান আর কোনো উপায় না পেয়ে ভাবির পাগুলো জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, ভাবি, 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 বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করিনি। তুমি আমাকে তো ভাই হিসেবে দেখো, তাহলে আমি তোমার ভাই হয়ে কি করে তোমার বোনের সাথে এরকম একটা বাজে কাজ করব বলো? প্লিজ ভাবি, বিশ্বাস করো। ভাবি জোর করে ঈশানের থেকে পাগুলো ছাড়িয়ে নিয়ে ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলতে লাগলো, তোর মুখে যেন আমি আর ভাবি ডাক না শুনি। আমার ভাবতে ঘৃণা লাগছে, তোর মতো একটা বাজে চরিত্রের দুশ্চরিত্র ছেলের সাথে আমি একই ছাদের নিচে থাকি। শেষ পর্যন্ত তুই কিনা এরকম একটা কাজ করলি, তাও আবার আমার বোনের সাথে। আমার সেটা ভাবতে অবাক লাগছে। আমি কিনা তোকে নিজের ভাই বলে ভেবেছিলাম, কখনো নিজের দেবর ভাবিনি। ইমন, আজকে তুমি যদি এর একটা বিহিত না করো তাহলে আমি আর এই বাসাতে থাকবো না। ওকে নিয়ে তোমরাই এই বাসায় থাকবে, না হলে আমি এই বাসা ছেড়ে আমার বোনকে নিয়ে এখনই বেরিয়ে যাব। তাও ওর মতো একটা বাজে চরিত্রের ছেলের সাথে এক বাসায় থাকবো না। ভাবি, কি বলছো কি তুমি এটা? আমি কোথায় যাব বলো? আমার তো তোমরা ছাড়া আর কেউ নেই। প্লিজ ভাবি, বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করিনি। তুই কোথায় যাবি না যাবি সেটা আমি দেখব না। তুই এক্ষুনি যদি বাসা থেকে বেরিয়ে না যাস তাহলে আমরাই বেরিয়ে যাব। ইমন, তুমি চুপ করে আছো কেন? আব্বু, এরপরও তুমি চুপ করে থাকবে? ও আমার ভাই এমন একটা কাজ করলো যে কিনা মেয়েদেরকে সম্মান করতে পারে না, সে আমার ভাই হতে পারে না। তুমি ওকে বাসা থেকে বের হয়ে যেতে বলো, না হলে আমি আর এই বাসায় থাকবো না। আমি তিথিকে নিয়ে এখন ওই বাসা ছেড়ে চলে যাব। ঈশান বলছে ও কাজটা করেনি আর কল্পনার দিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছে আর বারবার ওকে বলছে ও যেন সত্যিটা বলে দেয়, কিন্তু কল্পনা কান্না করেই যাচ্ছে, কিচ্ছুই বলছে না। ঈশান বুঝতে পারলো কল্পনাও হয়তো এমন কিছুই বোঝাতেই চাইছে। ঈশান আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কল্পনার পায়ে পর্যন্ত ধরতে বাধ্য হলো। ওর পাগুলো জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কল্পনা, একটাবার তুমি সত্যিটা বলে দাও। তুমি বলো, তুমি আমাকে ভালোবাসতে, আমার সাথে দুষ্টুমি করে এরকম করেছো। আমার সাথে রিলেশনে যাওয়ার জন্য তুমি এরকম পাগলামি করেছো। আমি এই জন্য বারবার তোমাকে বলেছিলাম এরকমটা না করতে। প্লিজ একটাবার সত্যিটা বলে দাও, নাহলে ভাইয়া, ভাবি, আব্বু সবাই আমাকে ভুল বুঝবে। এবার ভাইয়া ঈশানের চুলগুলো ধরে ওকে টেনে দাঁড় করালো, তারপর বলতে লাগলো, একে তো কল্পনার সাথে এরকম একটা বাজে কাজ করেছিস, তার উপরে আবার আমাকে হুমকি দিচ্ছিস। তোর কত বড় সাহস! ও তোকে ভালোবাসতে যাবে, তুই কি করে ভাবলি? তোর মতো একটা দুশ্চরিত্র লম্পট আর নোংরা মানসিকতার মানুষকে ও ভালোবাসতে যাবে? তুই এক্ষুনি বেরিয়ে যা বাসা থেকে। তুই যদি না যাস তাহলে আমরা বাসা থেকে বেরিয়ে যাব। আব্বু, তুমি চুপ করে থাকবে? আব্বু কোনো কথা বলছে না। ঈশান ভেবেছিল আব্বু হয়তো ওকে ভুল বুঝলেও বারণ করবে বাসা থেকে বের করে দিতে, কিংবা বলবে ওকে আরেকটা সুযোগ দিবে যেন এমন কাজ না করে। কিন্তু আব্বু শেষে যেটা বললো সেটা শোনার পর ঈশানের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। ওর মনে হচ্ছিল এমন কথা শোনার আগে ও মরে গেল না কেন। আব্বু কিনা ওকে সামান্য বিশ্বাসটাও করলো না। উলাঙ্গর, তুই যে কাজ করেছিস এরপর তোকে বিশ্বাস করবো তুই কি করে ভাবলি? আজকের পর থেকে আমি জানবো ঈশান নামে আমার কোনো ছেলে নেই। তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। ইমন, তুই ওকে চলে যেতে বল। তুই এক্ষুনি যদি বাসা থেকে বের হয়ে না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। ঈশান নিস্তব্ধ পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল আর চোখের পানি ফেলতে লাগলো। ও বিশ্বাসই করতে পারছে না আপু এমন কোনো কথা বলছে। ঈশান ভাবতেও পারেনি আপু ওকে এত বড় একটি কথা বলে ফেলবে। ঈশানের বুঝতে বাকি রইল না আজকের পর ওর জন্য এই বাড়ির দরজা হয়তো বন্ধ হয়ে যাবে। তাই বলতে লাগলো, আব্বু, তুমি এমন কথা বলো না প্লিজ। আমি বুঝতে পেরেছি আজকে তোমরা আমার কথা কেউই বিশ্বাস করবে না। জানো তো, সত্যটা কখনো চাপা থাকে না। আর কল্পনা, আজকে তুমি যেটা সবার সামনে আমাকে বানালে, সবাইকে যেটা বোঝালে, এর জন্য একদিন তোমাকেও কাঁদতে হবে।
আর তুমি আমাকে নাকি ভালোবাসতে। ভালোবাসলে তার মূল্যটা এভাবে দিতে হয়, সেটা আমি জানতাম না। এই জন্যই আমি তোমাকে ভালোবাসতে চাইনি, কিন্তু বুঝতে পারিনি যে সেটা এরকম কিছু হয়ে দাঁড়াবে। আব্বু, তোমার আর আমাকে দেখতে হবে না। আব্বু, তোমার আর আমাকে দেখতে হবে না। তুমি ভেবো না, তোমার আর বলতে হবে না ঈশান নামে তোমার কোনো ছেলে বেঁচে আছে। তুমি ঠিকই বলেছ, আমি একটা কুলাঙ্গার ছেলে, যে কিনা তোমার সম্মানটাকে রাখতে পারেনি বলেই অনেকবার সুযোগ পেয়েও এই মেয়েটার গায়ে কখনো হাত দেইনি। কারণ কেন জানো? কারণ আমি তোমাদের খুব বেশি সম্মান ও শ্রদ্ধা করি, আর ভেবেছি ভাইয়ার আর তোমার সম্মানটাও নষ্ট হয়ে যাবে, সবাই ছিছি করবে, সেই জন্য। কিন্তু আজকে আমি নিরপরাধী হয়েও যেটা তোমাদের সামনে হলাম, সেটা একদিন তোমরা জানতে পারবে, আর তখন তোমাদের মনে হবে তখন আমি আসলেই আজকে ঠিক ছিলাম। তোমরা আমাকে বিশ্বাস করলে আমার কিছু যায় আসবে না। কারণ কেন জানো? কারণ তোমরা তোমাদের আপন ছেলেটাকে এভাবে ভুল বুঝলে, তাকে বিশ্বাসই করতে পারলে না। ভাইয়া, তোকে বাসা থেকে বেরিয়ে যেতে হবে না, তোরাই থাক। আর একটা কথা জানিস তো, তোর কথাটা আমি রাখার জন্য এমন কিচ্ছু করিনি যেটাতে তোর সম্মান নষ্ট হয়। ভাবি, আপনাদের যেতে হবে না, আপনারা থাকেন, আমি চলে যাচ্ছি। আপনাদেরকে আর কখনো ডিস্টার্ব করতে আসবো না। তবে একটা কথা কি জানেন তো আপনি, যে ঈশানকে আপনি ভাই বলেছিলেন, সেই ভাইটা না এতটাও বাজে না যে এরকম একটা কাজ করবে। কিন্তু আজকে আমি যদি শত বোঝালেও আপনারা সেটা বিশ্বাস করবেন না। আর কল্পনা, ভালো থেকো তুমি। আর যদি কখনো সত্যি কাউকে ভালোবাসতে পারো, যদি সে তোমাকে ভালোবেসে বুঝাতে পারবে না, তাকে হারিয়ে ফেলো, সেদিন আমার যন্ত্রণাটা বুঝতে পারবে। সেদিন তুমি এই অপমানের জবাবটা পাবে। কিন্তু সেদিন শত কাটলেও আর এসব ঠিক হবে না। তুমিও এর শাস্তি পাওয়ার জন্য তৈরি থাকো। আজকে তুমি আমাকে সবার সামনে যেটা বানালে, সেটার জন্য একদিন তোমাকেও পস্তাতে হবে, অনেক কাঁদতে হবে। ঈশান কথাগুলো বলে চোখ মুছতে মুছতে বাসা থেকে বেরিয়ে গেল। তারপর শেষবার দরজার সামনে এসে একবার সবাইকে ভালোভাবে দেখে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। আস্তে আস্তে গুটি গুটি পায়ে রাস্তা দিয়ে হাঁটছে ঈশান, আর পেছন ফিরে বারবার বাড়িটার দিকে তাকাচ্ছে আর ভাবছে আজকের পর হয়তো এই বাড়িটায় আর আসতে পারবে না। কথাগুলো ভেবে ওর বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে আজকে আম্মু পাশে থাকলে হয়তো আম্মুকে অন্তত বিশ্বাস করত, কিন্তু আবার পরক্ষণে মনে হচ্ছে হয়তো আম্মু ওকে ভুল বুঝতো। ওই মেয়েটা এরকম মিথ্যে একটি অপবাদে কোন দিকে যাবে, কি করবে ঈশান কিচ্ছুই ভেবে পাচ্ছে না। শুধু গন্তব্যহীন হেঁটেই চলেছে। হাঁটতে হাঁটতে তারপরে একটি বড় ব্রিজে চলে আসে। তারপরে সে ব্রিজের রেলিং এর উপর বসে অনেকক্ষণ চোখের পানি ফেললো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে। সারাটা দিন ঈশান ব্রিজের উপর বসে রইল। সন্ধ্যা হয়ে আসছে, এর মাঝে হঠাৎ করে মেহেদি কোথা থেকে যেন এসে ওর সামনে দাঁড়ালো আর বলল, তুই এখানে আর আমি তোকে কত জায়গায় খুঁজি জানিস? মেহেদি কথাটা বলতে ঈশান আরো জোরে জোরে কান্না করে দিল। তখন মেহেদি ওর কাছে গিয়ে তারপর চোখের পানিগুলো মুছে দিয়ে বলতে লাগলো, আমি সবটা জানি, তোর বাসায় গিয়ে এমন কিছু শুনবো সেটা আশা করিনি। আমি জানি, আর যে যাই বলুক, সবাই তোকে মিথ্যা অপবাদে লম্পট দুচিত্র যাই ভাবুক, কিন্তু আমি তোকে এমনটা ভাবি না। কারণ আমি জানি আমার বন্ধুটা এমন কোনো কাজ করতে পারে না। সেই ছোটবেলা থেকে আমি তোকে চিনি। কোনো মেয়েকে তুই বাজে কথা বলা তো দূরে থাক, কারো দিকে কোনোদিন খারাপ নজরে তাকাইস নে। তোর আব্বু আর ভাইয়া বিশ্বাস না করলেও আমি অন্তত বিশ্বাস করি। আর আমি এটা বিশ্বাস করি না যে তুই এমন কোনো কাজ করেছিস। শুধু তোর মুখ থেকে শুনতে চাই তুই করেছিস কিনা, আর কি হয়েছিল। ঈশান মনে করেছিল হয়তো সবার মতো মেহেদি ওকে ভুল বুঝবে, কিন্তু মেহেদি সে একটি মানুষ যে অন্তত ওকে বিশ্বাস করলো। ঈশান কান্না করে করে তখনকার ঘটনাটা খুলে বলল। সব শোনার পর মেহেদি ওর চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, চল আমার সাথে। কোথায়? তোর বাসায়। এর যোগ্য জবাবটা তুই ওই মেয়েটাকে দিবি, আর আমি সবাইকে বলবো তুই এরকম কাজ করিসনি। না রে, এখন ওদেরকে শত বোঝালেও বুঝবে না। ওরা একবার যেটা বিশ্বাস করে নিয়েছে, সেটা ওদের এই কথাগুলোতে বিশ্বাস করানোটা তো সহজ নয়। সবাইকে ওই মেয়েটা যেটা বোঝানোর সেটা বুঝিয়ে দিয়েছে। আর আব্বু আমার মুখও আর দেখতে চায় না। এখন যদি আমি ওদের সামনে যাই, ওরা আরো বেশি রেগে যাবে। তার চেয়ে থাক না, ওরা আমাকে রেখে যখন ভালো থাকতে পারবে, তখন থাক না ভালো ওরা।
আমি না হয় চলে যাব এই শহর ছেড়ে অন্য কোথাও। আর আমি চাই না ওদের ভুলটা ভেঙে দিতে। একটা সময় ওদের ভুলটা ভাঙবে, জানিস তো? তখন ওরা হয়তো অনেক আফসোস করবে। আমি সেই দিনটার অপেক্ষায় না হয় করব, কিন্তু আমি আর কখনো ওদের কাছে ফিরে যাব না। এটা কেমন কথা? ফিরে যাবি না মানে? আর তুই না বললি ওরা একদিন বুঝবে? তাহলে আজকে কেন নয়? চলো, আমি সবাইকে সবটা বলবো। বললাম তো, এখন আর কেউ আমাকে বিশ্বাস করবে না, তাই শুধু শুধু কি লাভ কি বল? আমি চাইও না ওদের বিশ্বাস করাতে। ওরা আমার এত আপনজন হয়েও যেখানে বিশ্বাস করলো না, সেখানে সমাজের মানুষ আমাকে কি করে বিশ্বাস করবে বল? তার চেয়ে থাক না ওরা ওদের মতন, আমি না হয় ওদের ছেড়ে ভালোই থাকার চেষ্টা করব। আজকে একটা বাইরের মেয়ের জন্য আব্বু আর ভাইয়া আমাকে ভুল বুঝলো। আমি আর কখনো ওদের কাছে ফিরে যাব না। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না, চল আমার সাথে চল। মেহেদি কথাটা বলে ঈশানের হাতটা ধরলো। কোথায় যাব? আমার বাসায়। না রে, আমি আর তোদের কষ্ট বাড়াতে চাই না। শুধু তোদেরকে মানুষের কথা শুনতে হবে আমার জন্য। তার থেকে তুই আমার হাতটা ছাড়, আমি অন্য কোথাও চলে যাই। আমি আর এই শহরেই থাকবো না। যে শহর আমার কোনো মূল্য নেই, যে শহরে আমার কোনো মূল্য নেই, কেউ আমাকে বিশ্বাস করে না, সেখানে আমি আর থাকবো না। তুই আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাব। এখন একটা থাপ্পড় মারবো? ইডিয়েট, আমি তোকে ভুল বুঝেছি বল? আমি তো তোকে বিশ্বাস করেছি, তাহলে আমার সাথে যেতে তোর সমস্যা কোথায়? কি হলো, চল আমার সাথে আরেকটা কথা বলবি না? মেহেদি জোর করে ঈশানকে সেখান থেকে নিয়ে গেল। তারপর ওর বাসায় গিয়ে নিজের রুমে নিয়ে গেল। মেহেদের আম্মু বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে আর কিসের জন্য ও মন খারাপ করে আছে, কিন্তু মেহেদি তেমন কিছুই বলল না। মেহেদির রুমে এসে ঈশানকে ফ্রেশ হতে বলে ফ্রেশ হয়ে নিল। তারপর বাইরে এসে বলল, তোর জামাটা ময়লা হয়ে গেছে, খোল, আমি একটা শার্ট দিচ্ছি, ওটা পরে নে। না রে, দরকার নেই, এমনিতেই ঠিক আছে। ঈশান চাইছিল না শার্টটা খুলতে, কারণ ওর শরীরে ভাইয়ার বেল্টের আঘাতে সবগুলো দাগ বসে গেছে। সেটা খুব ভালো করেই বুঝতে পারছে, কারণ ওর সারা শরীরেই যন্ত্রণা করছে, তাই চাচ্ছিল না শার্টটা খুলতে। কিন্তু এক পর্যায়ে যখন খুলছিল না, মেহেদির বিষয়টা সন্দেহ হয়, তাই ও জোর করে শার্টটা খুলে দিয়ে দেখে ও সারা শরীরে বেল্টের আঘাত বসে গেছে। যেটা দেখে মেহেদি অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, এই জন্য শার্টটা খুলতে চাইছিস না, তাই তো? তোর ভাই কেমন মানুষ আমি বুঝতেই পারলাম না। শেষ পর্যন্ত কিনা নিজের ছোট ভাইকে এভাবে মারলো। আমার বিশ্বাসই হচ্ছে না ইমন ভাই এতটা বদলে গেছে। না রে, ভাইয়ার আর কোনো দোষ নেই, সব দোষ তো আমারই। আমি ভুল করে বাসায় চলে এসেছি। আমি যদি ভাবির কথাটা না শুনে বাসায় না আসতাম, তাহলে হয়তো এমন কিছু হতো না। দোষ তোর ভাইয়া? কেমন ভাই তোর? তাহলে যে তোকে বিশ্বাসই করতে পারলো না? আমি এর জবাব ইমন ভাইয়ের কাছে চাইবো। যা হবার হয়েছে। আমি আজকের দিনটাকে ভুলে যেতে চাই। আর ভুলে যেতে চাই আমার পরিবার বলতে কেউ আছে। আমি এখন থেকে জানবো আমি একাই, আর জীবনে একাই চলার চেষ্টা করব। বুঝতে পারিনি আম্মু চলে গেলে আমি এতটা অসহায় হয়ে যাব, সেটা আজকে বুঝতে পেরেছি। আর এই পৃথিবীতে কেউ কারো জন্য নয়, সেটা খুব ভালোভাবেই আমার জানা হয়ে গেছে। তুই আর এইসব নিয়ে কোনো কথা বলিস না। ওরা আমার বিষয়ে কিছু জিজ্ঞেস করলে ওদের কিছু বলিস না। ওরা হয়তো একটা সময় সব জানতে পারবে, কারণ সত্য কখনো চাপা থাকে না। সেদিন ঠিকই আমাকে খুঁজবে। তুই ওদেরকে সেদিন বলবি না, শত জানতে চাইলেও যে আমি কোথায় আছি আর কি করছি। আমি এ শহরে আর থাকবো না। আজকের রাতটা তোর বাসা থেকে অন্য কোথাও চলে যাব কাল। পাগলামি করিস না, তুই পাগলামি করলে সব ঠিক হয়ে যাবে না। আর তাছাড়া তুই এখান থেকে চলে গিয়ে কি করবি? আর চলে গেলেই সব ঠিক হয়ে যাবে নাকি? সবেমাত্র মেডিকেল সায়েন্সে অর্ধেকটা এসেছিস, আর এখন যদি পড়ালেখা ছেড়ে দিস তাহলে আন্টির স্বপ্নটা পূরণ হবে না। তাই শুধু শুধু পাগলামি করিস না, তুই এখানে থাক, আমি দেখছি কি করা যায়। না রে বন্ধু, আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। প্লিজ আমাকে যেতে দে। তুই এরকমভাবে আমাকে আটকাস না। আমি কতদিন তোদের বাসায় থাকবো বলতো? আমি শেষ পর্যন্ত এটা জানাজানি হলে সবাই তোদেরও ভুল বুঝবে। আর আমি চাই না আমার জন্য কেউ কথা শুনতে হোক কাউকে। আব্বু ভাইয়া জানতে পারলে তোদের উপরে রাগারাগি করবে। আর তার থেকে আমি না হয় অন্য কোথাও চলে যাই। ওরা ভালো থাকুক, ওদের সামনে যেন আমি আর না পড়ি, আমি সেই ব্যবস্থাটাই করব। মেহেদি অনেকক্ষণ যাবৎ ঈশানকে কোথাও যেতে বারণ করলো। তখন মেহেদি আর কোনো উপায় না পেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কাল কি হবে সেটা কাল দেখা যাবে। এখন চল, রাতের খাবারটা খেয়ে নিবি। সারাদিন তো মনে হয় কিছুই খাসনি, এখন চল একটু খেয়ে নিবি। না রে, আমার খিদে নেই। খিদে নেই বললেই হলো? এখন আমার সাথে চল, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।
আমি তো বলছি আমি তোকে বিশ্বাস করি, তারপর এরকম পাগলামি কেন করছিস? এরকম না খেয়ে থাকলে কি সবাই তোকে বিশ্বাস করবে? চলো আমার সাথে। ঈশান যেতে না চাইলে মেহেদি ওকে জোর করে নিয়ে গিয়ে তারপর খাবার টেবিলে বসিয়ে দিল। তখন মেহেদির আম্মু ওদের খাবার বেড়ে দিল। ঈশানের খেতে ইচ্ছে করছিল না, তাই খাবার নাড়াচাড়া করছিল। তখন মেহেদির আম্মু বলল, কিরে বাবা, তুই খাচ্ছিস না কেন? তুই কতদিন পর আজকে আমাদের বাসায় আসলি, কি হয়েছে বল তো? তোকে দেখে মনে হচ্ছে তোর শরীরটা ভালো নেই। কেমন মন খারাপ করে আছিস? কি হয়েছে বল তো আমাকে। না আন্টি, তেমন কিছু হয়নি। আসলে ভালো লাগছে না, তাই খেতে ইচ্ছে করছে না। সেটা বললে কি হয়? রাতে কি না খেয়ে থাকবে নাকি? একটু খেয়ে নে। ঈশান কোনো উপায়ে না প্রশ্নের মুখ থেকে বাঁচতে খেতে লাগলো। তারপর খাওয়ার মাঝখানে হঠাৎ করে আজকের ঘটনাটা ওর মনে পড়ে গেল। আর বারবার মনে হতে লাগলো আম্মু বেঁচে থাকলে হয়তো অন্তত ওকে বিশ্বাস করতো। কথাটি ভেবে ওর চোখ দিয়ে দুফুটো অশ্রু গড়িয়ে পড়ে। সেটা মেহেদির আম্মু চোখ এড়ালো না। তখন উনি ঈশানের কাছে এসে বলতে লাগলো, কিরে বাবা, তুই কান্না করিস কেন? তোর চোখে পানি কেন? কি হয়েছে আমাকে বলো। আন্টি, আম্মুর কথা আসলে মনে পড়ে গেল। মেহেদির আম্মু ঈশানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর ওর চোখের পানিগুলো মুছতে লাগলো। তখন উনি বলল, দেখ বাবা, আব্বা আম্মু তো সারা জীবন বেঁচে থাকে না, সবাই চলে যেতে হবে। ভাবির হয়তো হায়াত ছিল না, সেজন্য চলে গেছে। তুই মন খারাপ করিস না। আর আমি তো তোর আম্মুর মতো না। তুই এখন থেকে তোর যা প্রয়োজন তুই আমাকে বলবি। মন খারাপ করে থাকিস না বাপ। তুই তো জানিস মেয়েদিকে আর আমি তোকে কখনো আলাদা করে দেখি না। তুই আমার আরেকটা ছেলে। প্লিজ বাবা, কান্না করিস না। ঈশান কান্না থামানোর চেষ্টা করলো। তখন আন্টিও চোখের পানি মুছে দিল। ঈশান কোনো রকমে খেয়ে রুমে চলে আসে। তারপর মেহেদি ওর সাথে কিছুক্ষণ কথা বলল, কিন্তু আজকে মনটা ভালো নেই, তাই বেশি কথা বলতে ইচ্ছে হলো না। তখন মেহেদি বিষয়টা বুঝতে পেরে ওর পাশে শুয়ে পড়লো। দুজনে শুয়ে আছে, কিন্তু ঈশানের চোখে ঘুম নেই। অনেক আগে হয়তো মেহেদি ঘুমিয়ে গেছে, আর ঈশান বারবার বিছানার এপাশ ওপাশ করছে। আর আজকের করা কল্পনার ব্যবহারটার কথা বারবার ভাবছে। ওর মনে হচ্ছে আব্বুর মুখে এই কথাগুলো শোনার আগে ও মরে গেলেও হয়তো এসব শুনতে হতো না। এটা তো জানতে পারতো না যে ওর আব্বু আর ভাইয়া ওকে বিশ্বাস করে না। কথাগুলো ভেবে চোখ দিয়ে দুফুটো অশ্রু গড়িয়ে পড়ে। একটু পর মেহেদি উঠে বসে আর দেখে ঈশানের চোখে পানি। তখন ও বলে, কিরে, কান্না করছিস কেন? আর ঘুমাচ্ছিস না কেন? আমি বুঝতে পারছি তোর ব্যাপারটা, কিন্তু দেখ, এখন কান্না করলে তো সব ঠিক হয়ে যাবে না। শুধু শুধু কান্না করে নিজেকে কষ্ট দিয়ে লাভ কি বল? যারা তোকে বিশ্বাস করে না তাদের জন্য কেন কান্না করছিস? একটু শান্ত হওয়ার চেষ্টা কর, সব ঠিক হয়ে যাবে। মেহেদি অনেকক্ষণ যাবত ওকে বোঝালো। একটা সময় ঈশান ঘুমানোর চেষ্টা করলে মধ্যরাতের দিকে ঘুমোতে সক্ষম হয়। পরদিন সকালে উঠে তারপর সকালে খাওয়া দাওয়া করে ঈশান মেহেদির বাসা থেকে চলে যেতে গেলে তখন মেহেদি ওকে বারবার যেতে বারণ করছিল, কিন্তু ঈশান ওর কোনো কথা শুনবে না। ওদের এরকম চিৎকার চেঁচামেচি আর চুরাচুরির সত্ত্বে মেহেদির আম্মু রুমে আসে আর দেখে মেহেদি ঈশানকে ধরে রেখেছে। তখন মেহেদির আম্মু বলে, কিরে বাবা, কি হয়েছে? আর তুই এরকম করছিস কেন? কি হয়েছে আমাকে বলো। আমার মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে। কালকে আসার পর থেকে দেখছি তোর মন খারাপ। কি হয়েছে আমাকে বলো। মেহেদি, কি হয়েছে রে বাবা? বল তো আমাকে। আর তুই ওকে ধরে রেখেছিস কেন? মেহেদি আর কোনো উপায় না পেয়ে আম্মুকে সব বলে দেয়। সব শোনার পর ওর আম্মু ঈশানের মুখের দিকে তাকিয়ে রইলো আর খেয়াল করলো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তখন আম্মু ওর কাছে এসে কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, এত কিছু হয়ে গেল আর তুই তোর আন্টিকে একটুও বললি না? তোর আব্বু আর ভাইয়া তোকে এতটা অবিশ্বাস করেছে, আর তুই এই কথাটা আমাকে লুকিয়ে গেলি কি করে? পারলে এমনটা করতে বলতো। আমি তো তোকে বলেছি আমি তোর আম্মুর মতো। তুই আমাকে আম্মু না বলতে পারিস, কষ্টের কথা তো বলতে পারিস। আর কি করে পারলে ওরা তোকে অবিশ্বাস করতে? আম্মু, তুমি ওকে একটু বোঝাও। ও আমাদের বাসা থেকে চলে যেতে চাইছে। ও এখনো কোথায় যাবে বলো তো? না যেতে পারবে কোনো আত্মীয়র বাসায়, না নিজের বাসায় যেতে পারবে। কোথা থেকে কোথা যাবে তার ঠিক নেই। তুমি ওকে একটু বোঝাও না। আমি ওকে বোঝাতেই পারছি না। ও আমার কথাই শুনছে না। তোমার কথা হয়তো অন্তত একটু শুনতে পারে। দেখ বাবা, এখন এখান থেকে চলে গেলেই তো সব সমস্যার সমাধান হবে না। তুই এখানে থাক, পড়ালেখাটা অন্তত শেষ কর। দরকার পড়লে আমরা তোর বাসায় গিয়ে কথা বলবো। না আন্টি, আমি সেটা চাই না। যারা আমাকে বিশ্বাস করতে পারেনি তাদের কাছে আমি আর ফিরে যেতে চাই না।
ওরা এরপর আর আমাকে বিশ্বাস করলেও আমার তাতে কিছু আসে যায় না। আমি চাই ওরা আফসোস করুক, আর আমি সেই দিনটারই অপেক্ষা করব, যেদিন ওরা সব বুঝতে পারবে আর ওদের মনে হবে যে ওরা কালকে ভুল করেছিল। আমি না হয় সেই দিনের অপেক্ষায় থাকবো। আর এই শহরে থাকলে তো ওদের সাথে আমার বারবারই দেখা হবে, তাই আমি চাচ্ছি না এই শহরে থাকতে। চলে যেতে চাই। আর প্লিজ আমাকে একটু যেতে দাও। চলে যেতে চাই, প্লিজ আমাকে যেতে দাও। মেহেদির আম্মু ঈশানকে অনেকক্ষণ যাবৎ বোঝালো, কিন্তু ঈশান কিছুতেই এখানে থাকবে না। শেষে মেহেদি বলল, আচ্ছা, তোর এখানে থাকতে হবে না, কিন্তু এখানে না থাকলে তুই পড়ালেখাটা করবি কি করে বলতো? তাহলে আন্টি স্বপ্নটা তো এখানে শেষ হয়ে যাবে। তুই কি চাস না তোর আম্মু স্বপ্নটা পূরণ করতে বল? হ্যাঁ চাই, কিন্তু সেটা হয়তো সম্ভব না। কেন সম্ভব না? তুই এখানে না হয় নাই থাকলি, দরকার পড়লে বাইরের দেশে চলে যা, সেখানে গিয়ে পড়ালেখাটা কর। তুই যখন এখানে থাকবি না, তাহলে আমি বলে কি তুই বাইরে চলে যা? ততদিনে তোর আব্বু আর ভাইয়ার হয়তো এই বিষয়টা জানতে পারবে, আর সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তুই বাসায় ফিরে যাস। না রে, আমি তো বললাম আমি আর ওই বাসায় ফিরে যাব না, তাই প্লিজ আমাকে বাসায় যেতে বলে না। আচ্ছা ঠিক আছে, তোকে বাসায় যেতে হবে না। তোর আঙ্কেল আসুক, আজকে তোর আঙ্কেলের সাথে আমি কথা বলবো, আর তোর বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেব। যেহেতু ভাবি চেয়েছিল তুই ডক্টর হবি, তাহলে সেটাই হবে। আমি তোর আঙ্কেলকে বলবো তোকে বিদেশে পাঠিয়ে দিতে, আর তুই ওখানে গিয়ে মেয়েদের চাচুর কাছে থাকবি। তাও অন্তত পড়ালেখাটা কর। আন্টি, আমি তোমাদের থেকে এতগুলো হেল্প নিতে পারবো না। আমার ঋণের বোঝাটা দিন দিন বেড়েই যাবে তাতে। আচ্ছা ঠিক আছে, নিতে হবে না। তুই না হয় ওখান থেকে কিছু একটা করবি, আর পাশাপাশি পড়ালেখাটা চালিয়ে যাবি, তাহলে তো সব ঠিক হয়ে যাবে। আর ততদিনে সব কিছু ঠিকঠাক থাকলে ভাবি স্বপ্নটা পূরণ করতে পারবি, আর একজন ডক্টর হয়ে ফিরে আসবি আমাদের কাছে। তখন তোকে কারো উপর ভরসা করতে হবে না। আন্টি, তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আরেকটা বার এখানে ঋণের কথা বললে থাপড়ে দাঁত ফেলে দেব, বোকা ছেলে কথাকার। আমার কাছে ছেলের কিসের ঋণ? হ্যাঁ, তোর আঙ্কেলের কি কোনো কিছুর কম আছে? আর তোর জন্য কিছু করতে পারলে ওনার ভালো লাগবে। তুই জানিস তোর আঙ্কেল তোকে কতটা ভালোবাসে। আর এটা বললে তোর আঙ্কেল রাগারাগি করবে। আর তোর যদি এই শোধ করার ইচ্ছা হয়, তাহলে ডক্টর হয়ে না হয় আমাদের চিকিৎসা করে সবটা শোধ করে দিস, কেমন? এখন আর এসব কথা বলবি না। মেহেদির আম্মুর কথায় ঈশান কান্না করে দিল। তখন আন্টি এসে ওর চোখের পানি মুছে দিল। রাতে খাবার সময় আন্টি মেহেদির আব্বুকে সবটা খুলে বলল। সব শোনার পর মেহেদির আব্বু বেশ কিছুক্ষণ ভেবে তারপর বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তুই যখন এখানে থাকবি না, তাহলে আর কি, তোকে আমার ছোট ভাইয়ের কাছে পাঠিয়ে দেই। তুই লন্ডনে গিয়ে ওইখান থেকে পড়ালেখাটা কর। তোর ইচ্ছে হলে তুই অন্য কিছু করিস, না হলে কিছু করার দরকার নেই। অন্তত এখন পাগলামি করে পড়ালেখাটা বাদ না দিয়ে ডাক্তারি পড়াটা শেষ কর, না হলে মধ্যপথে থেমে গেলে ভাবির স্বপ্নটা তো কিছুতেই পূরণ হবে না। আর তাছাড়া তুই যদি এখানে পড়া শেষ করে দিস, তাহলে কি করবি বল? কিছুই করতে পারবি না। তার থেকে পড়াটা অন্তত শেষ কর, আমি তোর যাওয়ার ব্যবস্থা করছি। কয়েকটা দিন ঈশান মেহেদির সাথে এখানে থেকে কলেজ করলো। এর মাঝে কয়েকবার ঈশানের আব্বুর সাথে দেখা হলো। ঈশান আব্বুকে দেখে আড়ালে চলে গেছে, কারণ আব্বুর বলা কথাটি ঈশানের বুকে এখনো বাঁধে। ভাইয়ার সাথে ওর বেশ কয়েকবার দেখা হয়েছে, কিন্তু সামনে থেকে সরে এসেছে। ঈশান চাইছে যত তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যাওয়া যায়, ততটাই ও স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারবে। আর এখানে থাকলে ওর দম বন্ধ হয়ে আসবে। তাই ও মেহেদির আব্বুকে বিষয়টা বললে উনি 15 দিনের মধ্যে ঈশানের সব কাগজপত্র রেডি করে ফেলে। আজকে ওর যাবার দিন, তাই ঈশানের মনটা বেশ খারাপ। বারবার মনে হয়েছে এই সত্যটা হয়তো কখনো কেউ জানতে পারবে না, হয়তো যতদিন জানতে পারবে ততদিন ও থাকবে না, আম্মুর মতো আকাশের তারা হয়ে যাবে। কথাগুলো ভেবে ঈশানের বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু সামনে মেহেদির আব্বু আম্মু আর মেহেদি থাকায় কান্নাও করতে পারছিল না। যাবার সময় ঈশান মেহেদির আব্বু আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ওরা ওকে ধরে ফেলে, তারপর অনেকক্ষণ বোঝায়। তারপর মেহেদির সামনে গিয়ে ওর কাঁধের উপর হাত রাখতে মেহেদি কান্না করে দিল আর ওকে জড়িয়ে ধরলো। ঈশানও ওকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, দূর পাগল, তুই কান্না করছিস কেন? তুই না আমাকে বাইরে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছিলি, তাহলে এখন কান্না করছিস যে? তোকে ছেড়ে আমার থাকতে খুব কষ্ট হবে রে।
তুই তো জানিস, তুই ছোটবেলা থেকে পর্যন্ত যতবারই বাইরে গিয়েছিস, কোথাও বেড়াতে গিয়েছিস, কখনোই আমি তোকে ছেড়ে থাকতে পারিনি। হয় তোকে ফিরে আসতে হয়েছে, না হলে আমি তোর কাছে চলে যেতাম। কিন্তু এখন কি করে যাব বলতো? আরে মাত্র 4টা বছরের ব্যাপার। যদি বেঁচে থাকি অবশ্যই তোর সাথে আবার দেখা হবে। আর আমি তো তোকে রোজ ফোন করব আঙ্কেল আন্টির সাথে। আর তোর সাথে কথা না বললে কি আমার ঘুম আসবে বল? জানিস তো, এখন তো আর তোরা ছাড়া আমার কেউ নেই। যেখানে আমার পরিবার আমাকে অবিশ্বাস করেছে, সেখানে তোরা আমাকে বিশ্বাস করেছিস। তাই এখন তোরাই আমার সব। আমি তোদেরকে অনেক মিস করবো রে। কান্না করিস না প্লিজ। যাওয়ার সময় তুই এরকম কান্না করলে আমি আর যেতে পারবো না রে। মেহেদির আব্বু আম্মু ওদেরকে অনেকক্ষণ বোঝালো। ঈশান ভাবতেও পারেনি মেহেদি এরকম কান্না করবে। তারপর একটি পর্যায়ে ওদের থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে বসে দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করে সে পৌঁছায় লন্ডনে। তারপর থেকে শুরু হয় ঈশানের জীবনের কঠিন অধ্যায়। অনেক পরিশ্রম আর অনুশীলনের পর একটি পর্যায়ে আম্মুর স্বপ্নটাকে শেষে পর্যন্ত পূরণ করতে পেরেছে। লন্ডনে থাকাকালীন সময় ঈশান একটি জব করত। জবটা ছিল রেস্টুরেন্টে ওয়েটার। সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত রেস্টুরেন্টে ডিউটিটা করতে হতো। কাজ শেষ করে এসে যেন শরীরটা আর চলতো না। তারপরও অনেক কষ্ট করে আর পড়ালেখার খরচটা ওখান থেকে চালাতে হতো। তাই না চাইলে কাজটা ওকে করতে হতো। ইচ্ছে হতো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে দেশে ফিরে যেতে, কিন্তু আবার ভাবতো দেশে ফিরে কার কাছে যাবে, আর এখান থেকে চলে গেলে আম্মুর স্বপ্নটা শেষ হয়ে যাবে। তাই দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে নিত। বছর 2 যেতেই একদিন লন্ডনের এক রাস্তায় ঈশানের ওর ভাইয়ের সাথে দেখা হয়। তখনও পাশ কাটিয়ে চলে যেতে গেলে ওর ভাইয়া সামনে যায়। ঈশান আবারও এড়িয়ে চলে যেতে গেলে ইমন ভাইয়া ওর হাতটা ধরে ফেলে। তারপর ওর সামনে এসে দাঁড়ায় আর বলতে শুরু করে, রাগ করে আছিস আমার উপর? আমার সাথে কথা না বলে চলে যাচ্ছিস? কি আপনি? আর আমাকে এভাবে আটকালেন কেন? কিছু বলবেন আপনি? তোর রাগ করাটাই স্বাভাবিক। দেখ, সেদিন আমার হাতে কিছু করার ছিল না। আমি তৎক্ষণাৎ যেটা দেখেছিলাম সেটার জন্য তোকে আমি ভুল বুঝেছিলাম। প্লিজ ভাই, আমার সাথে একটু কথা বল। আমার ভেতরের অপরাধবোধটা আমাকে কুরে কুরে খাচ্ছে। ঈশান, কেন হঠাৎ এরকমটা আপনার হওয়ার কারণ কি? আর কিসের অপরাধবোধ আপনাকে এমনভাবে কুড়ি কুড়ে খাচ্ছে? আপনি তো সেদিন ঠিকই করেছিলেন, একটা দুশ্চরিত্র আর বাজে ছেলের গায়ে হাত তুলে। আপনি অনেক ভালোই করেছিলেন, তাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। তাহলে এখন আবার সেই লম্পট ছেলের সাথে কথা বলতে আপনার রুচিতে বাজছে না? আপনার কি লজ্জা লাগছে না ওরকম একটা বাজে ছেলের সাথে কথা বলতে? আমি তো আর আপনাদের ডিস্টার্বও করি না, আর আপনাদের সামনেও যাই না। তাহলে এখন আবার আপনারা আপনাদের অসুবিধাটা কিসে হলো? আমাকে কেন এভাবে আটকালেন? দেখ ভাই, আমি বুঝতে পারছি তুই আমার উপর কতটা রাগ করে আছিস। আমি ভুল করে সেদিন তোর গায়ে হাত তুলেছিলাম আর ওইসব বাজে বাজে কথা বলেছিলাম। আমি আমার আপন ভাইটাকে চিনতে পারিনি, বিশ্বাস করতে পারিনি। তাই হয়তো এই 2টা বছরে আমাকে সেই অসহ্য যন্ত্রণা তিলে তিলে কষ্ট দিয়েছে। প্লিজ ভাই, একটু আমার সাথে কথা বল। দেখুন, আপনার সাথে কথা বলার মতন ফালতু সময় আমার নেই। আমাকে যেতে দিন। আর যেটা হয়েছে ওইসব আমি ভুলে গিয়েছি। ওইসব নিয়ে আর কখনো কোনো কথাও বলতে চাই না। আর এখন এইসব কথা বলে কোনো লাভও হবে না। পারবেন এখন আফসোস করে সেই সময়টাকে ফিরিয়ে দিতে? পারবেন না। তাহলে এসব কথা কেন বলছেন? আপনি আপনার পরিবার নিয়ে থাকুন, আর আমাকে আমার মতন থাকতে দিন। আপনারা তো জানেন যে ঈশ্বর নামের কেউ ছিল, সেটা হয়তো সেদিনই সে মরে গিয়েছিল, যেদিন ওরকম একটা বাজে কাজ করেছে। দেখ ভাই, তুই আমাকে যা বলার বল, তাও একটু আমার সাথে কথা বল। আমি যখন থেকে জানতে পেরেছি তুই ওই কাজটা করিসনি, সেদিন থেকে রাতে আর আমি ঘুমাতে পারি না। বারবার আমার মনে হয় আমার ছোট ভাইটাকে আমি নিজ হাতে বাসা থেকে বের করে দিয়েছি। সব কিছু না জেনে না শুনে এভাবে একটা মিথ্যা ঘটনার জন্য বাসা থেকে বের করে দিয়েছি। তুই কোথায় আছিস, কি করছিস সেটা আমি জানি না। আমার ভেতরে একটা অপরাধবোধ আমাকে করে করে খাচ্ছিল। আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না। আজকে তোকে দেখার পর আমার মনে হচ্ছে সেই অপরাধবোধ হয়তো এখন একটু হলেও কমবে। প্লিজ একটু আমার কথা শোন। ঈশানের ভাই অনেকক্ষণ যাবত ওকে রিকোয়েস্ট করলো, কিন্তু ঈশান ইমনের সাথে আর কোনো কথা বলতে চায় না। অনেক রাগ আর অভিমান থেকেও চলে যেতে গেলে তখন ভাইয়া হঠাৎ করে ঈশানের পা ধরতে গেলেই ও সরে যায় আর বলতে শুরু করে, কি করছেন কি আপনি? পাগল হয়ে গেছেন? আমি আপনার থেকে বয়সে কত ছোট। এটা করে আমাকে আপনি আবার অপরাধী বানাবেন না। এমনিতেই আমি আপনাদের কাছে অনেক বেশি অপরাধী, তার উপর এসব কেন করছেন বলুন তো? কি বলবেন বলুন? আমার কাজে যেতে হবে। আমার হাতে অতটা সময় আপনাদের দেওয়ার মতন নেই।
আমার কষ্ট করে চলতে হয়, তাই যা বলার এখানেই বলুন। 5টা মিনিট আমাকে সময় দিয়ে সবটা বলতে দে। আচ্ছা ঠিক আছে, বলুন। ওরা হেঁটে একটি পার্কের মতো জায়গায় চলে আসে। তখন ইমন আর ঈশান পাশাপাশি দুজন বসলো। আর ইমন বারবার খেয়াল করে দেখছে ঈশানের শারীরিক অবস্থা আগে থেকে অনেক অবনতি হয়েছে। আগে থেকে অনেকটা চিকন হয়ে গেছে, চোখে মুখে কেমন যেন বিষণ্ণতার ছাপ। দেখে বোঝা যায় অনেক কঠোর পরিশ্রম করে। এবার ইমন সেদিনের ঘটনাটা বলতে শুরু করলো। ভাই, তুই চলে আসার কয়েকদিন পরে কল্পনা আমাকে সবটা বলেছিল। ও বলেছে সেদিন তোর কোনো দোষ ছিল না, ওই সবটা করেছে। আর ওর সাথে দেখা হওয়ার পর থেকে ও তোর সাথে কি করেছে সবটা বলেছে। ওইখানে যে তোর কোনো দোষ ছিল না, সব দোষ যে ওর ছিল সেটা আমি জানতে পেরেছি। আমার জন্য যে তুই ওর সাথে রিলেশনে যাসনি সেটাও আমি জানি। কল্পনা তখন বেশ ভয় পেয়ে গেছিল, তাই বিষয়টা বলতে পারিনি। তারপর যখন বলল তখন আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি তোকে ভুল বুঝলাম। আর এমন কিছু হয়েছিল তখন আমার বারবার তোর কথা মনে হচ্ছিল তোর কাছে যতদিন পর্যন্ত মাফ না চাইব ততদিন পর্যন্ত আমি রাতে ঘুমাতে পারবো না। আমার মনে হচ্ছিল আমি আমার ছোট ভাইটাকে নিজ হাতে বাসা থেকে বের করে দিয়েছি। কল্পনা সেদিন আমাকে সবটা বলার পর বলেছিল আব্বু তোর ভাবিকে বলবে, কিন্তু আমিই বারণ করেছি। তুই তো জানিস আব্বু হার্টের রোগী, আর তোর ভাবি জানতে পারলে ওকে অনেক বকাঝকা করবে। আর সেটা বাসায় বলে দিলে তখন আব্বু আম্মু কল্পনার উপর অনেক রাগারাগি করবে। সেজন্য ওর গায়ে যেন কেউ হাত না তুলে আমি সেই বিষয়টা বলতে বারণ করেছি। যা হবার হয়ে গেছে। ভাই, তুই বাসায় ফিরে চল। দেখো ভাইয়া, তুমি সবটা জানতে পেরেছো সেটাই অনেক। আর ভাষা, কোন ভাষার কথা বলছো? এখনো যে আমি তোমাকে ভাইয়া বলে ডাকছি এটাই তুমি ধরে নাও তোমার কাছে অনেক। আমার তোমাদের উপর কোনো রাগ নেই, আর আমার শুধু এতটুকুই রাগ যে তোমরা আমার এতটা আপন হয়েও আমাকে বিশ্বাস করতে পারলে না। আব্বু কি বলেছিল তুমি শোনোনি? আব্বুর সামনে গেলে আমি ওনার মরা মুখ দেখবো, তাই আমি চাই না আব্বুর সামনে গিয়ে সেটা সত্যি করতে। প্লিজ তুমি আমাকে আর যেই বলো ওই বাসায় ফিরে যেতে বলো না। ওইখানে আমার দম বন্ধ হয়ে আসবে, সবসময় নিজেকে অসহায় মনে হবে। আর ভাবি আমাকে তো দু চোখে সহ্যও করতে পারে না সে, আর আব্বু আমাকে নিজের সামনে দেখতেই চায় না। তাই আমি আর ওই বাসায় ফিরে যাব না। আর তুমি যখন জানতে পেরেছো আর কাউকে কখনো এসব জানতেও দিও না, এই ঘটনাটা মিথ্যা ছিল। তাহলে ওই মেয়েটাকে ওর আব্বু আর আমার আব্বুর কাছে আমার মতন সারা জীবনের জন্য খুব খারাপ হয়ে থাকবে। আমি চাই না আমার জন্য কেউ খারাপ হোক, মনে হয় সবার কাছে ভালো হয়েই থাক। আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে, সেটা তো আর ফিরে পাওয়া সম্ভব না। তাই এইসব কাউকে বলার দরকার নেই, আর আমি চাইলেও এখন ফিরে যাওয়া সম্ভব না। কিছু হারিয়ে যায়নি ভাই, তুই আমার সাথে ফিরে চল, সব ঠিক আছে। সেটা আর কখনো সম্ভব না। আমি 2টা বছরের সবটাই মেনে নিয়েছি। আমার পরিবার বলতে কেউ নেই, যারা ছিল তাদের কাছে আমি অনেক আগে মৃত হয়ে গেছি। তাই আমি আর ফিরেও যেতে চাই না। এইসব ছাড়া অন্য কিছু বলার থাকলে বলতে পারো, আর ফিরে যাওয়ার কথা কখনোই বলবে না। কেন এরকম পাগলামি করছিস? তুই কি কখনোই বাসায় ফিরে যাবি না, নাকি দেশেও যাবি না? যাব না কেন, অবশ্যই যাব, কিন্তু ওই বাসা নয়। ওইখানে ফিরে গেলে বারবার মনে হবে ওই বাসায় আমার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে, আর সেটা আমি সহ্য করতে পারবো না। বারবার নিজেকে খুব বেশি অসহায় মনে হবে। আমি একটা স্বপ্ন নিয়ে এখানে এসেছি, সেটা আম্মুর স্বপ্ন। তুমিও খুব ভালো করেই জানো। তোমরা যদি সেদিন আমাকে অবিশ্বাস না করতে তাহলে আমি এখানে আসতাম না, তাহলে হয়তো আমি এখানে থাকতাম। কিন্তু এখানে যখন একবার এসে পড়েছি তাহলে আম্মুর স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে। আর ফিরে যাব না কেন, অবশ্যই যাব। কিন্তু ফিরে গেলে বারবার ওই মেয়েটার সাথে আমার দেখা হবে। এখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে ঘৃণার যদি কোনো মানুষ থাকে তাহলে সেটা ওই মেয়েটা। আমি ওকে নিজের চোখের সামনে দেখতেও চাই না, তাহলে আমার খুব বেশি রাগ হবে। তাই প্লিজ আমাকে এসব কথা বলো না। আর আব্বু আমাকে দেখলে উত্তেজিত হয়ে যেতে পারে। তুমি বাসায় যাও, আর আর আমার সাথে আর কথা বলো না। তোমার সাথে এখানে দেখা হয়েছে, তোমার সাথে কথা বলেছি, এটাই অনেক। তুমি সবটা জানতে পেরেছো, তাতে আমার কাছে অনেক। আমি আর এটা কাউকে জানতে দিতে চাই না। দেরি হয়ে যাচ্ছে, আমাকে রেস্টুরেন্টে যেতে হবে। রেস্টুরেন্টে কেন? ঈশান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে তারপর বলতে লাগলো, লাইফের দৌড়ে নেমেছি, শেষ পর্যন্ত কি আছে কপালে সেটা তো দেখতে হবে, তাই না? পেটে কিছু দিতে হলে তো কিছু না কিছু করতেই হয়। আর পড়ালেখার খরচটা কতদিন মানুষের কাছ থেকে নেব বলো? ওরা তো আমার জন্য কম করেনি, তাই এখন আর নিতে ইচ্ছা করে না। সেজন্য একটা জব করি, আর ওইটা দিয়ে পড়ালেখার খরচ চালাতে হয়।
যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন থেকে তোকে আর কষ্ট করতে হবে না, আমি তোর জন্য টাকা পাঠাবো। কোনো দরকার নেই তোমাদের দেওয়া কোনো জিনিস আমি আর নিতে পারবো না, তাতে নিজেকে আরো বেশি ছোট মনে হবে। কেন পাগলামি করছিস? পাগলামি না, বাস্তবতার কঠিন রূপটা দেখেছি আমি, তাই এমন কথা বলছি। তোর সাথে কি আর কখনো দেখা হবে না? আর তোর নম্বরটা অন্তত দিয়ে যা। যোগাযোগটা আমার সাথে না রাখাই ভালো, এসব ভাবে জানতে পারলে হয়তো রাগারাগি করবে, তাতে তোমাদের সম্পর্কটাও নষ্ট হবে, আমি সেটা চাই না। দেশে ফিরে গেলে অবশ্যই দেখা হবে। ঈশান কথাটি বলে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো, আর ইমন ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ইমনের মনে হচ্ছে ও সে ছোট ভাইটা এই 2টা বছরে কতটা বদলে গেছে, কেমন কঠিন কঠিন কথা বলতে শিখেছে। হয়তো আঘাত যেমন মানুষকে পাল্টে দিতে পারে, তেমনি একটি মিথ্যে মানুষের জীবনের মোড়টা পাল্টে দিতে পারে। অনেক কাঠখড় পুড়িয়ে ঈশান আজকে এই পর্যন্ত আসতে পেরেছে। এখন জীবনের সাফল্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আর 2টা বছর কষ্ট করতে পারলে আর হয়তো কষ্টের হিসাবটা জীবন থেকে মুছে যাবে। আম্মুর স্বপ্নটা পূরণ হবে, তখন না হয় দেশে যাওয়ার কথা চিন্তা করবে। এখন আর ঈশানের দেশে যেতে ইচ্ছে করে না, বারবার মনে হয় দেশে কার কাছে ফিরে যাবে। কিন্তু যখন মেহেদি ওর আব্বু আম্মু বলে পড়ালেখাটা শেষ হলে দেশে ফিরে যেতে, তখন মনে হয় ওর জন্য কেউ হয়তো এখনো আছে, যারা ওকে একটা সময় বিশ্বাস করেছিল। আজকে ঈশানের বুক থেকে মনে হচ্ছে একটি পাথর নেমে গেল। যে 3টে মানুষ ওকে ভুল বুঝেছিল, তাদের মধ্যে একজন তো অন্তত সত্যটা জানতে পেরেছে। এখন এরা ভুল করেছে বললেও ঈশানের তাতে কিচ্ছু এসে যায় না, ও সবটা মেনে নিয়েছে। ঈশান ভাবছে অন্য কথা, এই মেয়েটির হঠাৎ কি এমন হলো যে ভাইয়াকে আবার এসব বলে দিল? তাহলে কি সত্যি ওকে ভালোবাসে? আবার পরক্ষণেই ভাবে না, এটি কোনো ভালোবাসা হতে পারে না। ও যদি ঈশানের প্রতি ভালোবাসা থাকতো তাহলে সেদিন সবটা বলে দিত, এরকম নাটক করতো না। হয়তো সবাই ওকে ভুল বুঝবে, তাই তখন সবাইকে সত্যি বলেনি। ঈশান কাউকে যদি জীবনে ঘৃণা করে থাকে, আর ওর কাছে সবচেয়ে বাজে আর নিজ মনের বলে মনে কেউ হয়ে থাকে, তাহলে সেই নামটা হচ্ছে কল্পনা। কল্পনাকেও হয়তো কখনোই ক্ষমা করতে পারবে না, কারণ ওর জন্য ঈশান সবটাই হারিয়েছে। যে কাজটাও করেনি, সেদিন সে কাজের জন্য মিথ্যে অপবাদ ওর কাঁধে নিতে হয়েছে। ভাবনা ছেদ ঘটি প্লেনের অ্যানাউন্সমেন্টে, একটুকু প্লেন নাকি বাংলাদেশের মাটিতে ল্যান্ড করবে, আর সেজন্য সবাইকে সিট বেল্টটা পরে নিতে বলা হচ্ছে। অতীতের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখে পানি চলে এসেছে ঈশান সেটি বুঝতেই পারেনি। চোখের পানিটা মুছে নিয়ে তারপর সিট বেল্ট বেঁধে নিয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললো। মিনিট কয়েকের মধ্যে প্লেন ল্যান্ড করলো। তারপর সব ফর্মালিটি পূরণ করে এয়ারপোর্ট থেকে বের হতে যাবে, তখনই মনে হচ্ছিল হয়তো কেউ ওর জন্য এসেছে। কিন্তু আবার পরক্ষণে মনে হচ্ছিল যদি কেউ এসে থাকে হয়তো মেহেদি আর ওর পরিবার এসেছে, তাছাড়া আসার মতো তো কেউ নেই। কথাটি ভেবে ও দীর্ঘ নিঃশ্বাস ফেললো। ঈশানের মনে হচ্ছিল দেশে আসলো এটা হয়তো ভাইয়াকে জানানোর দরকার ছিল, কিন্তু আবার পরক্ষণে ভাবলো যে জানিয়ে খেলাম, এটি পরিবারের অন্য কেউ জানতে পারলে শুধু শুধু ধিক্কার দেবে আর বলবে যে ওই কুলাঙ্গারটা আসছে, আবার ওর সাথে দেখা হবে। কথাটি ভেবে ঈশান একটি শুকনো হাসি দিয়ে তারপর এয়ারপোর্ট থেকে বের হতে দেখলো কিছুটা দূরে মেহেদি দাঁড়িয়ে আছে। ঈশানকে দেখেও একটি হাসি দিল, আর ঈশান ওর দিকে এগিয়ে যেতে খেয়াল করলো ভাইয়ার মতো কাউকে দেখা যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলো ভাইয়া ওর পাশে দাঁড়িয়ে আছে, হয়তো মেহেদির কাছ থেকে শুনেছে। ঈশান ওদের দিকে একটু এগিয়ে যেতে হঠাৎ করে কেউ একজন দৌড়ে এসে ওর বুকে ঝাঁপিয়ে পড়লো, আর ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ফুঁফিয়ে ফুঁফিয়ে কান্না করতে লাগলো। ঘটনার আকস্মিকতা ঈশান একদম হতভম্ব আর স্তব্ধ হয়ে গেল, আর সাথে সাথে লাগেজটা হাত থেকে পড়ে গেল। আর বোঝার চেষ্টা করলো বিষয়টা কি হচ্ছে, কিন্তু কিছু বুঝতে পারছিল না। কে ওকে জড়িয়ে ধরলো, আর এমন কেউ নেই যে ওকে জড়িয়ে ধরবে, কিন্তু যে ওকে জড়িয়ে ধরেছে সে যে একটি মেয়ে, ও সেটা খুব ভালোভাবে বুঝতে পারছে। মেয়েটি কে হবে বুঝতে পারছে না। এবার ঈশান মেহেদি আর ভাইয়ের দিকে তাকালো, তারপর জিজ্ঞাসা দৃষ্টিতে বুঝাতে চাইলো কে, কিন্তু ভাই আর মেহেদি চুপ করে আছে। তাই ঈশান মেয়েটিকে জোর করে ছাড়িয়ে নিল। তারপর যাকে দেখলো তাকে দেখবে সেটি কখনো কল্পনাও করেনি, আর কখনো প্রস্তুতও ছিল না। আপনারা কি ভাবছেন কাকে দেখলো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি কল্পনা। সেই কল্পনা যার জন্য কিনা আজকে থেকে 4টি বছর আগে ঈশানকে বাড়ি, শহর, এমনকি নিজ দেশ পর্যন্ত ছাড়তে হয়েছিল। বেঁচে থাকার ইচ্ছেটাই তখন মরে গিয়েছিল। কথাগুলো ভেবে ঈশানের মাথায় রাগ উঠে যায়। খুব বেশি রাগ হচ্ছিল কল্পনাকে এখানে দেখে। কিছু বলতে গিয়ে মনে হলো যে এই বাজে মেয়েটি ওকে জড়িয়ে ধরেছে। তারপরে রাগটাকে কমানোর চেষ্টা করে রাগী কণ্ঠে বলল, কি সমস্যা কি আপনার? আপনি এখানেও চলে আসছেন?
আর আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আর কি চাই আপনার? আপনার লজ্জা করে না একটা পর পুরুষকে এভাবে জড়িয়ে ধরতে? আপনাকে আমি চিনি না জানি না, হঠাৎ করে এখানে এসে এভাবে আমাকে জড়িয়ে ধরলেন। আপনার সাহস কত বড়? আপনি আমাকে টাচ করলেন। এর মাঝে ভাইয়া আর মেহেদি ওর সামনে এসে দাঁড়ালো। আর তখন কল্পনা বলতে শুরু করলো, সরি ঈশান, এতদিন পরে তোমাকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। প্লিজ আমার সাথে একটু কথা বলো। আর তুমি এভাবে রাগারাগি করছো কেন? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই আমি নিজেকে আটকে রাখতে পারিনি। প্লিজ তুমি রাগ করো না। স্ট্রেঞ্জ, ভালোবাসেন? তাও আবার আপনি? আমাকে সেটা বিশ্বাস করতে বলছেন আবার? আর আপনার সাথে কথাও বলবো আমি? আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই আমার নেই। আপনার লজ্জা করে না? আজকে আবার আপনি এই বাজে ছেলেটার সামনে এসে দাঁড়িয়েছেন। আপনি জানেন না আমি কত বাজে একটা মানুষ, আপনার ক্ষতি করে ফেলতে পারি। সেদিন তো খুব বড় একটা নাটক সাজিয়ে সবার সামনে আমাকে একটা ধর্ষক বানিয়ে দিয়েছিলেন। তাহলে আজকে আপনার লজ্জা করলো না সেই ধর্ষকের সামনে আসতে? আবার তাকে জড়িয়ে ধরেছেন। ঈশান, আমি বুঝতে পারছি তুমি আমার উপর রেগে আছো। দেখো, আমি ভুল করেছি। ভয় পেয়ে সেদিনও সবাইকে কথাগুলো বলতে পারিনি। তুমি বিশ্বাস করো, আমি সবাইকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভয়ে বলতে পারিনি। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তুমি জানো না তোমাকে ছাড়া এই 4টা বছর আমার কিভাবে কেটেছে, আমি কিভাবে তোমাকে ছাড়া থেকেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। একটা বার অন্তত তোমার বুকে আমাকে জড়িয়ে নাও। এখন তো অন্তত আমাকে একটাবার নিজের করে নাও। বিশ্বাস করো, ভাইয়া সবই জানে। ভাইয়া একটু আমাদের এক হতে বাধা দেবে না। দেখো, আপনার লজ্জা করে না ভালোবাসার কথা মুখ দিয়ে উচ্চারণ করতে? আর যাই হোক, আপনার মুখে অন্তত ভালোবাসার কথাটা মানায় না। আপনি যদি আমাকে সত্যি ভালোবাসতেন তাহলে সেদিন অন্তত এই সত্যিটা সবার সামনে বলতেন। কি করিনি আমি সেদিন? শেষ পর্যন্ত আপনার পায়ে পর্যন্ত ধরেছিলাম। আপনি যদি সত্যি ভালোবাসতেন না, তাহলে ভালোবাসার মানুষের মনটা বুঝতে পারতেন। ভালোবাসার মানুষটাকে এরকম একটা চরম অপমান আর অপবাদের মুখে ঢেলে দিতে পারতেন না। আসলে আপনাদের মেয়েদের মন বলতে কিছুই নেই। মেয়েদের বলতে কি, বিশেষ করে আপনার মন বলতে কিছু নেই। আপনি জানতেন আমার পরিবার ছাড়া আমার আর কেউ নেই। শেষ পর্যন্ত কিনা আপনি আমাকে এরকম একটা অপবাদ দিয়েছিলেন, যার কারণে আমার আব্বু ভাইয়া সবাই ভুল বুঝেছিল। আপনার আপুকেও আমি সেটা বুঝিয়েছিলেন। আপনি আপনি চুপ করে থেকে কি বোঝাতে চেয়েছেন? ওইটাই তো, তাই না? এর থেকে আর কি করবেন আপনি? দেখুন, আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, তাই আমার সাথে কথা বলার চেষ্টাও আপনি করবেন না। আর মেহেদি, ওকে এখানে কে এনেছে? তুই এনেছিস? বুঝেছি, তুই ভাইয়াকে বলেছিস নিশ্চয়ই। ভাইয়া এনেছে, তাই না? বলেছিলাম না আমি দেশে আসছি, আর সেটা কাউকে না বলতে? তাহলে তুই কেন বলেছিস? ভাই, তুই শুধু শুধু রাগ করছিস। রাগ করাটা কি স্বাভাবিক নয়? ওর সাথে যদি এমন কিছু হতো, কিংবা তোদের সাথেও এমন কিছু হলে, তুই কি রাগ করতি না? তুই কি এত সহজে মাফ করে দিতে পারতি বল? কল্পনা ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। যখন ঈশান শেষ কথাটি বলল, তখন ওই ঈশানের একটি হাত 2 হাতে মুঠো নিয়ে বলতে লাগলো, একটাবার আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি ওরকম কিছু একটা হয়ে যাবে। আমি আজকে বাসায় গিয়ে সবাইকে সবটা বলে দিব। তা প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি সেদিন ওরকম একটা ঘটনা ঘটে যাবে। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, আর এই 4টা বছরে সেটা আরো বেশি বুঝতে পেরেছি যখন তোমার উপর এত বড় একটা অন্যায় হয়েছে। প্লিজ আমাকে মাফ করে দাও। ঈশান এক ঝটকায় নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে তারপর কল্পনাকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়ে নিয়ে নামিয়ে নিল আর বলতে লাগলো, তোর গায়ে টাচ করতে আমার লজ্জা করে কেন জানিস? তোর মতন একটা মেয়ের কারণে আমাকে সবকিছু ছাড়তে হয়েছে। আর ভালোবাসার উপর থেকে তো বিশ্বাস আমার উঠেই গেছে। আমি ভাবতে শুরু করেছিলাম তুই হয়তো সত্যিই আমাকে ভালোবাসিস। সেজন্য ভেবেছিলাম যদি আম্মুর স্বপ্নটা কখনো পূরণ করতে পারি, আমি বাসার সবাইকে বোঝাবো। কারণ তোর পাগলামিতে আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে তুই হয়তো সত্যিই আমাকে ভালোবাসিস। কিন্তু সেদিন সব শেষ করে দিয়েছিস তুই। ভাইয়া, তুমি ওকে এখান থেকে নিয়ে চলে যাও। তুই রাগ করছিস কেন? একটু শান্ত হ। ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। আর তাছাড়া ও সেদিন ভয় পেয়ে গেছিল, তাই তখন কিছু বলতে পারেনি। ভাই, আমি এ সম্পর্কে কিছুই শুনতে চাই না। আমি তোমাকে বলেছি ওকে নিয়ে এখান থেকে যাও, আর আপনি এখান থেকে চলে যান। নাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আপনার জন্য।
ওর কথা তো দূরে থাক, ওকে আমার সহ্য হচ্ছে না। ভাইয়া, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। মেহেদি, তোকে বলেছিলাম না ভাইয়াকে বিষয়টা না জানাতে, তারপরও কেন জানিয়েছিস? হ্যাঁ, জানিস না ভাইয়ার দয়ার শরীর, সেজন্য ওকে নিয়ে এখানে এসেছে। কিন্তু সেই দয়াটা শুধুমাত্র আমার জন্যই সেদিন ছিল না, এত কিছুর পরও কিন্তু আমি ওকে সহ্য করে নিব এখানে দেখলে। সেটা তোরা ভাবলি কি করে? ওকে দেখলে আমার রাগ হবে। তারপরও তুই সবটা জানার পরেও কেন ভাইয়াকে সবটা জানিয়েছিস? তুই রাগ করছিস কেন? রাগ করবো না তো কি করব? তোর সাথে এমন কিছু হলে তুই রাগ করতি না, বল? কল্পনা ফুফিয়ে ফুফিয়ে কান্না করে যাচ্ছে। আজকে ওর কাজের জন্য নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে। কেন যে সেদিন কথাগুলো বলতে পারিনি, এখন সেটা মনে হচ্ছে। ঈশানের বারবার মনে হচ্ছিল কল্পনা আজকে আবার এখানে এসে নাটক করছে, ভেবে ওর উপর খুব রাগ হচ্ছিল। তারপরে একটি সময় ঈশান যখন অনেক সিন ক্রিয়েট করলো, তখন মেহেদি জোর করে ওকে নিয়ে যেতে গেলে ভাইয়া বলতে লাগলো, তুই কোথায় যাচ্ছিস? আগে তো বাসায় যাবি, তারপর না হয় ওদের বাসায় যাস। দেখো ভাইয়া, আমি তো বলেছি তোমরা তোমাদের মতন থাকো না, আমাকে আমার মতন থাকতে দাও। ওই বাসায় আর আমার কখনোই ইচ্ছা নাই যে সেখানে গিয়ে থাকার। যে বাসায় ওর মতন একটা মেয়ে থাকে, সেখানে আমার থাকার মতন কোনো ইচ্ছে বা মন মানসিকতা কিছুই নেই। তোমরা ওর সাথে থাকো প্লিজ, আমাকে অন্তত ওই বাসায় ফিরে যেতে বলে না। আর তাছাড়া তোমরা ভালো আছো, সেটাই না হয় থাকো। আমি তো বলেছি এসব বিষয় আর কাউকে জানাতে হবে না। আর সবাইকে জানালে তখন ভাবি এসে বলবে তার ভুল হয়ে গেছে। এসব আমার সহ্য হবে না। বারবার সেই দিনের কথাটা আমার মনে হবে। ভাইয়া, দরকার নেই এইসব সিম্প্যাথির। সবাই আমাকে ভুল বুঝেছে, সেটা নিয়েই না হয় থাক। আর এই মেয়েটাকে যাতে কেউ ভুল না বুঝে, সেই জন্য তুমি কাউকে বলে না, তাতে অন্তত ও ভালো থাক। আর দয়া করে তুই আর আমার সামনে আসবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঈশান কথাটি বললে খুব রাগী ভাবে গাড়িতে উঠে গেল। তখন মেহেদিও গাড়িতে উঠে তারপর বাসার দিকে যেতে লাগলো। তখন কল্পনা কান্না করতে লাগলো। এবার ভাইয়া ওর সামনে এসে দাঁড়াতে কল্পনা বলতে লাগলো, সব আমার জন্য হয়েছে। আমি সেদিন কেন ভয়ে বলতে পারিনি? আমার জন্যই আজকে ঈশান আমাকে এতটা ভুল বুঝেছে। এর থেকে তো আমি মরে গেলেও ভালো হতো। যাকে এতটা ভালোবাসি তাকে এতগুলো বছর ধরে বোঝাতেই পারলাম না। আমার জন্যই সে আজকে এতগুলো দিন দূরে ছিল। আজকে ফিরে আসার পরেও তাকে আমি বোঝাতেই পারলাম না কতটা ভালোবাসি। এই ভাবনাটা তোমার সেদিন কোথায় ছিল? হ্যাঁ, তখন বলতে পারোনি তোমার আপুকে? সেদিন ঈশানের কোনো দোষ ছিল না, তাহলে কি এমনটা হতো? একমাত্র তোমার কথা না বলার কারণে ঈশান এভাবে পাল্টে গেছে। এতে ওর কোনো দোষ নেই। সময় মানুষকে পাল্টে দিতে বাধ্য করে। তাই যখন আফসোস, তখন সেটা না করে এখন আফসোস করলে কি হবে বলো? ভাইয়া, আমি ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। প্লিজ ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। দেখো কল্পনা, আমি মাফ করার কেউ না। অন্যায়টা তুমি আমার সাথে নয়, ঈশানের সাথে করেছ। ও যদি আমাকে মাফ করে তাহলেই সব ঠিক হবে। তাছাড়া কোনো কিছুই ঠিক হওয়া সম্ভব না। আর এখনও তোমার আপু আর আব্বু জানে সেদিন ঈশান ওই কাজটা করেছে। তাই এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। কল্পনা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো। তখন ভাইয়া বলল, এখানে কান্নাকাটি না করে চলো বাসায় চলো। ভাইয়ার কল্পনা বাসার দিকে চলে গেল। অন্যদিকে ঈশান ভাবছিল দেশে আসার পরে এমন কিছু দেখবে এটা সে কল্পনাও করতে পারেনি। কল্পনাকে দেখার সাথে সাথে ওর মাথায় রাগ উঠে গেছে, তাই ওর সাথে এরকম একটি বাজে বিয়ে করতে বাধ্য হয়েছে। ঈশানের এখন বেশ রাগ হচ্ছে দেখে দেশে এসে ওর সাথে দেখা হলো। ঈশানের চোখে মুখে রাগ দেখে মেহেদি বলতে লাগলো, তুই এখনো রাগ করে আছিস? রাগ করবো না তো কি করব? তোকে বলেছিলাম কাউকে না বলতে, তাহলে কেন বলেছিস বল? দেখ, আমি বলতে চাইছি, কিন্তু ইমন ভাইয়া এত করে রিকোয়েস্ট করেছিল তোর যেন খোঁজ খবরটা ওনাকে জানাই। আর তাছাড়া তুই দেশে ফিরলে যেন অবশ্যই ওনাকে জানাই, তাই ওনাকে জানিয়েছিলাম। কিন্তু উনি যে কল্পনাকে নিয়ে ওখানে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। অনেক কিছুই ভাবিস না, কিন্তু শেষে সেটাই হয়। এত রাগারাগি করার কি আছে? অনেক তো রাগারাগি করলি ওর সাথে, তাহলে এখন একটু শান্ত হ। ঈশান চুপ করে রইল। তারপরও হঠাৎ করে মনে হলো যে আন্টি আঙ্কেল জানতো যে ও বাসায় আসবে, তাহলে আসলো না কেন? তাই ও বলতে লাগলো, আচ্ছা, তুই আঙ্কেল আন্টিকে বলিসনি যে আমি আজকে আসব? আর ওরা তো জানে যে আমি আসব, তাহলে ওরা কেন আসলো না?
আব্বু তো ব্যবসার কাজে আজকে শহরের বাইরে গেছে, আর আম্মু তো তুই আসবি বলে কি রান্না করবে, তোকে কি রান্না করে খাওয়াবে সেটা নিয়েই ব্যস্ত, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। মেহেদির কথাটা শুনে ঈশানের মনটা ভরে গেল। ওর আম্মু হয়তো নেই, কিন্তু আম্মুর মতো কেউ একজন এখনো সে আদর স্নেহটা ওকে করে, আর কেউ হয়তো ওর কথা এখনো চিন্তা করে। ঈশানের এতটাই ভালো লাগছে যে নিজের পরিবারটিকে হারিয়ে ফেলেছে, সেটা ভুলেই গেছে আরেকটি পরিবারকে ও পেয়েছে। তাই চুপ করে আগের দিনের কথাগুলো ভাবতে লাগলো। 8 ঘন্টার মধ্যে ওরা বাসায় চলে আসে। তারপরে সে কলিং বেল দিতেই বাসার কাজের লোক গিয়ে দরজা খুলে দেয়। তখন ঈশান ওর আন্টিকে ডাকতে লাগলো। আন্টি, আন্টি দেখো তোমার ছেলেটা এসে গেছে। কোথায় গেলে তুমি? দেখো তোমার ছেলেটা তোমার কাছে ফিরে এসেছে।